ছিল। ওকে। আহ তো এই কারণে আসলে আমি রিস্টার্ট হয়ে গেছিল। Okay, তো চলেন আমরা আবার দেখি, সমস্যা নেই। আমরা যদি চলে আসি এখানে। ওকে। ওকে, তো আমি যদি একটু ডাউনলোড করি আবারও, এই যে ডাউনলোড অপশনটা যাচ্ছে, সমস্যা নাই। তখন ডাউনলোড হয় না এই কারণে। আমার স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা বাকি জিনিসগুলো দেখতে থাকতে এটা ডাউনলোড হতে থাকুক। ওকে। তো আমরা যে প্রসেসটা ছিলাম, যে আমাদের ভিএস কোড বা একটা কোড এডিটর প্রয়োজন, এগুলোকে মূলত বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, এগুলোকে বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এইটাকে আমরা ইউজ করি মূলত কোড এডিটর হিসেবে। আমরা মূলত ভিএস কোডটাকেই প্রেফার করি এবং এটাই আমরা ইউজ করব। তো চলেন যে আমরা এবার এসটিএমএল গুলাকে লেখার জন্য আসলে কিভাবে কি করতে পারি। তো আমি যদি আমার একটা ফাইল এখানে আমি ক্রিয়েট করে নেই, সাপোজ আমি এখানে এসে বললাম যে আহ ইয়েস মান 2402। ঠিক আছে, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এই ফাইলে এসে আমি সাপোজ নিউতে ক্লিক করে আমি এখানে একবার বললাম মাইক্রোসফট ওয়ার্ড, দেন আমি এখানে বললাম যে নিউতে ক্লিক করে মাইক্রোসফট কি বলা যেতে পারে, আমি এখান থেকে একটা এক্সেলই নিয়ে নেই, এক্সেল। ঠিক আছে, আমি দুইটা আপাতত নিচ্ছি এবং আমি এখান থেকে আরো একটা ফাইল নিয়ে নিব, সেটা হলো টেক্সট ডকুমেন্ট। এবং ওকে, তো তিনটা জিনিস চলে আসছে এবং আমি সবগুলোর নাম বলে দেবো মান 2402। ঠিক আছে, এবং এটাকে আমি যদি ধরে এখানে এসে রিনেম করে এটাকেও পেস্ট করি, এখানে এসে এটাকেও যদি আমি পেস্ট করে দেই, এবার আমার সবগুলা ফাইলের নেম কিন্তু সেম হয়ে গেছে। সবগুলার ক্ষেত্রে আমরা বলতেছি কি মান 2402। এইবার এই যে মান 2402 সব জায়গায় চলে আসলো, কিন্তু আমি যদি ওয়ার্ডটাকে ওপেন করি, একটু যদি খেয়াল করেন তাহলে এটা কি হবে, আমাদের কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেটা তো ওপেন হচ্ছে, ঠিক না? এবং আমি যদি আবার সেম এই যে জিনিসটা, এটাকে যদি আমি আবার এক্সেল ওপেন করি, তাহলে এক্সেল ওপেন হচ্ছে এটা। আচ্ছা, প্রবাবলি আমরা লোগোটা দেখেও বুঝতে পারতেছি যে এটা একটা ওয়ার্ড ফাইল, এটা একটা এক্সেল ফাইল এবং এটা নর্মাল টেক্সট ডকুমেন্ট, বাট একটু খেয়াল করলে দেখেন সবগুলা নাম কিন্তু সেম। তবুও আমার পিসি বা আমার অপারেটিং সিস্টেম সেটাকে কিভাবে বুঝতে পারতেছে যে কোনটা আসলে কিসের জন্য বা কোন ফাইলটা কিসের জন্য, এটা আসলে সে কিভাবে বুঝতেছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমরা যদি এই ভিউতে চলে আসি এবং এখান থেকে বলে যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে যদি আমরা অন করি, তাহলে আমরা দেখতে পারবো যে মান 2402 লেখা আছে, ঠিক আছে, মান 2402 সবগুলোতে লেখা আছে, বাট পাশাপাশি একটা ডট টিএক্সটি বা একটা এক্সটেনশন চলে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে আহ কি মিন করে, এটা আমরা একটু যদি বলি, এইটা আসলে এই যে ডট এর পর যে ডট ডক্স, ডট টিএক্সটি, ডট এক্সেল, এরকম যে বিভিন্ন জিনিস এক্সটেনশন আমরা দেখতে পারতেছি, এইটার মাধ্যমে মূলত আমাদের পিসি বুঝতে পারে যে এই ফাইলটা আসলে কোন পার্টিকুলারলি কোন ফরম্যাটের বা কোন এক্সটেনশনের বা কোন সফটওয়্যারের। ঠিক আছে, তো আমরা যদি সবগুলো তো আমাদের প্রয়োজন নাই, আমরা সবগুলাকে ডিলিট করে দিই। আমরা এই একটাকে নিলাম, এটাকে রিনেম করব। আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম একবারে ডট টেক্সটি পর্যন্ত। দেন আমি এখানে বললাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি কিন্তু এক্সটেনশনটা চেঞ্জ করে দিচ্ছি এবং বলে দিলাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবার যদি আমি একটা এন্টার ক্লিক করি, আমাকে একটা পারমিশন চাবে। এরপর আমি এখানে বলে দিলাম ইয়াস। এরপর ইয়েস বলার সাথে সাথে ও এইটা ফাইলটাকে কি করলো, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কনভার্ট করে ফেললো। আচ্ছা, আমি এটাকে একটা কাজ করি। ওকে, তো
সাউন্ড পাওয়া যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ। কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার, যাচ্ছে। ওকে। আচ্ছা, তো আমাদের যেটা আমি বলতেছিলাম যে আমি কোন পর্যন্ত শুনেছেন স্যার একটু বলবেন? আমি যেটা বললাম যে ভিএস কোডটাকে ইনস্টল করার টাইমে ওইখানে কিছু চেক অপশন ছিল, সেগুলোকে চেক করে দিবেন, তাহলে আপনারা এরকম একটা অপশন পাবেন এই জায়গাটায়, ওপেন উইথ কোড। এটাতে ক্লিক করলে আপনাদের ভিএস কোডে কোডটা ওপেন হয়ে যাবে। এইবার এই জায়গা থেকে আমি চলে যাব ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইলটাতে ক্লিক করব। তা আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, এবারে ক্লিক করলাম, এটাকে মিনিমাইজ করে দিলাম। এইবার এইখানে দরজা এসে লাগিয়ে যান। বলেন, কিছু বলছেন? ওকে। তো এইখানে আমি যদি লিখি হ্যালো, এবং লেখার পর আমি যদি যে ফাইলটা, আমার যে ফাইলটা আছে আমি মেক করেছি, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এবং ব্রাউজারে ওপেন হওয়ার পর আপনারা দেখবেন এখানে কি লেখা আছে, এখানে হ্যালো লেখা আছে। ঠিক আছে, এখানে হ্যালো লেখা আছে। আমি যে হ্যালোটা মূলত এই জায়গাটায় লিখেছিলাম, আমি যদি ভিউজ করে দেখাই, এইটাই মূলত আমাদের এই জায়গাটা শো করতেছে। আচ্ছা, আমি যদি এখানে একটা স্পেস দিই, তাহলে আপনারা দেখবেন যে এই জায়গাটা একটা গোল চিহ্ন আসছে। কন্ট্রোল এস দিলে ফাইলটা সেভ হয়, এবং এই গোল চিহ্নটা কিন্তু চলে যায়। আবার আমি একটা স্পেস দিলাম, দেখেন একটা গোল চিহ্ন আসতেছে উপরে এই যে জায়গাটায়। তো এটা কন্ট্রোল এস দিলে সেভ করে নিতে হবে, আপনাকে আগেই সেভ করতে হবে। যেমন আমি এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার আমি যদি এই জায়গাটা এসে একটা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমি কি হ্যালো ওয়ার্ল্ড। এবার এসটিএমএল যেহেতু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো একটা ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা সিনট্যাক্স আছে। আমরা যদি এইভাবে লিখি তাইলে যেটা কোড হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমাদেরকে একটা সিনট্যাক্স ফলো করতে হবে। এবার এই সিনট্যাক্সটা আমরা কিভাবে ফলো করতে পারি? এই সিনট্যাক্সটা ফলো করার জন্য আমাকে এসটিএমএল সিনট্যাক্স সম্পর্কে জানতে হবে। তো আমি যদি এখানে একটা লেস দেন সাইন, তারপর আমি যদি এসটিএমএল লিখে আবার একটা গেটার দেন সাইন দেই, তাহলে দেখবো যে কোড এডিটর আমাকে সাজেস্ট করে দুইটা জিনিস লিখে দিয়েছে, একটা হলো এসটিএমএল আর একটা হলো এসটিএমএল, বাট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এসটিএমএল এই যে উপরেরটা, এটার মধ্যে কোনো স্ল্যাশ নাই, কিন্তু পরেরটার মধ্যে একটা স্ল্যাশ আছে। তো এসটিএমএল যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা মূলত বিভিন্ন ট্যাগ অ্যাট্রিবিউট নিয়ে গঠিত। তো এইখানে আমরা অনেকগুলো ট্যাগ দেখবো, তার মধ্যে এসটিএমএল নিজেও একটা ট্যাগ, এবং ট্যাগেরও কিছু ধরন আছে। তার মধ্যে এই ট্যাগের একটা ধরন হলো যেটার একটা ক্লোজিং ট্যাগ আছে। তার মানে এই যে ট্যাগটা, এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ, আর এসটিএমএল যেটা, এটা একটা ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, একটা ওপেনিং এবং একটা ক্লোজিং। এরপরে আমরা যদি এসটিএমএল এর ভিতর আমাদেরকে আরো একটা ট্যাগ লিখতে হবে, যেটার নাম হলো হেড। এবার এই হেডের ভিতরে আমি আরো একটা ট্যাগ লিখতে পারি, যেটার নাম হলো টাইটেল। যেখানে আমি বললাম ইয়েস মান 2402। আর এইখানে আমি এসে আরেকটা নিব ট্যাগ, যেটার নাম দিলাম আমি বডি। একটা হেড একটা বডি, এখানে বললাম হ্যালো মান। ওকে। এইবার আমি যদি এখানে এসে একটা রিফ্রেশ করি, হ্যালো মানটা আমি দেখতে পারতেছি, কিন্তু আমাকে বলেন এই যে ইয়েস মান 2402, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। কোথায় দেখা যাচ্ছে বলেন তো? স্যার ওই যে টপ বারে। এই যে ট্যাব বারের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যদি একটা মাউসটা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখা যাচ্ছে যে ইয়েস মান 2402। তার মানে আমি টাইটেলের মধ্যে যদি কোনো একটা কিছু লিখি, সেটা আমাদের ওই টপ পেয়ে দেখা যাবে, মানে একবারে ট্যাব বার যেটা থাকবে, সেই ট্যাব বারের ভিতরে এটাকে আমরা দেখতে পারবো। ঠিক আছে। ওকে, হ্যালো মান লেখাটা চলে আসছে। এইবার আমরা এই বডের ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে পারি। আমরা সবাই তো নিউজ পেপার পড়েছি, বা নিউজ পেপার সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, না পড়ে থাকলেও। নিউজ পেপারে কি থাকে? নিউজ পেপারে অনেকগুলা হেডিং থাকে না? সিমিলার ভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটেও অনেকগুলা হেডিং থাকে। তো
কিছু হেডিং হলো যে আমরা যদি ওয়েবসাইটে কোনো হেডিং ইউজ করতে চাই, নিতে চাই, তাহলে আমরা হেডিং গুলাকে আসলে কিভাবে ধরতে পারি। তো হেডিং দেওয়ার জন্য আমরা কিছু ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করিব, সেগুলো হলো H1 দিয়ে। তারপর আমি যদি এখানে বলি হ্যালো, ডুপ্লিকেট করলাম, আমি কয়েকটা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং দেখ এইবার আমি যদি এই জায়গাটায় আসি, এখানে আমি বলে দেবো H2, এরপর আমি এখানে বলবো H3, এরপরে H4, H5 এবং H6। আমরা মূলত H1, H2, H3, H4, H5, H6, H6 পর্যন্ত আমরা মূলত হেডিং নিতে পারি। মূলত আমরা ওয়েবসাইটে 6টা হেডিং আমরা নিতে পারবো, H1, H2, H3, H4, H5, H6, 6টা হেডিং নিতে পারবো। এবার এই 6টা হেডিং যদি আমরা একটু দেখি আমাদের এই জায়গাটায়, আমরা একটা রিলোড করলাম। রিলোড করার পর দেখেন এখানে হ্যালো 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 লেখা আছে, এবং দেখেন এক একটা কিন্তু সাইজটা ডিফারেন্ট। প্রথমটা একটু বড়, এরপরটা আর একটু ছোট, এরপরটা আর একটু ছোট, আর একটু ছোট, এরকম করে ক্রমান্বয়ে এটা কিন্তু কি হচ্ছে, তার সাইজটা রিডিউস হয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা ওয়েবসাইটে 6 ধরনের হেডিং ইউজ করতে পারি, H1, H2, H3, H4, H5, H6, 6 ধরনের হেডিং আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এইবার আমরা যদি হেডিং গুলোকে একটু কমেন্ট আউট করে ফেলি, কমেন্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, প্রথমে একটা লেস দেন সাইন, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন, এরপরে 2টা হাইফেন, এরপরে দেখেন আমাদের একটা কমেন্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং আমি এতটুকু কাট করে জাস্ট যদি আমি এটাকে পেস্ট করে দেই, তাহলে আমরা দেখতে পারবো কি আমরা একটা কমেন্ট কিন্তু করে ফেললাম। ঠিক আছে, আমরা একটা কমেন্ট করে ফেললাম। এবার এই কমেন্ট করা মানেটা কি আসলে? কমেন্ট করা মানে হলো এখন যে আমি রিলোড করি, এগুলো কিন্তু আর ফাঁকা দেখাচ্ছে, কিছুই দেখাচ্ছে না। তার মানে কোডটা আপনার কোড এডিটরে থেকে যাবে, বাট সেটা কিন্তু আপনার ব্রাউজারে শো করবে না। যেটা মিন করছে যে এই কোডটা আপনার কোড এডিটরে আছে, বাট ব্রাউজার এটা শো করবে না, এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, তো কমেন্ট আমাদের অনেক কাজে লাগে। আমরা অনেক সময় কোড করার টাইমে অনেক কোড লিখি, তো তো তখন আমরা কমেন্ট করে রাখি যে কোন কোডটা আসলে কি মিন করতেছে। আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারবো না যে মূলত, আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের যে কোডটা আছে সেটা অনেক বড় হলে ম্যাসি হয়ে যায়, তখন আমরা হয়তো বা বুঝবো না যে কোন কোডটা আসলে কি মিন করে। ঠিক আছে, তো হেডিং এর পাশাপাশি আরো কিছু ট্যাগ আছে, তার মধ্যে একটি হলো পি ট্যাগ। পি ট্যাগের ভিতরে আমি যদি লিখি লোরেম, সাপোজ লোরেম 80 লিখে এন্টার দেই, তাহলে আমাদের 80 ওয়ার্ডস এর একটা ডামি টেক্সট আমাদের কাছে চলে আসবে। এবার যদি আমরা এখানে একটা এসে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা ডামি টেক্সট আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, একটা ডামি টেক্সট চলে আসছে। তার মানে পি মিনস কি করে, পি মিনস হলো প্যারাগ্রাফ, H1, H2, H3 মিনস হলো আমাদের হেডিং, এবং পি মানে হলো আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এই প্যারাগ্রাফের ভিতরে আমরা কিছু ছোট ছোট ট্যাগ ইউজ করতে পারি আমাদের কাজের জন্য, কাজের সুবিধার জন্য। সেগুলো ছোট ছোট কিছু HTML ট্যাগ আছে। ওকে, তো আমরা যদি এই জায়গাটায় আসি, এই জায়গাটায় এসে আমি যদি একটা বি নেই, বি নামে একটা ট্যাগ নেই, এবং এটার ভিতরে আমি যদি লোরেমটাকে কাট করে দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে লোরেমটা আছে এটা কিন্তু এই জায়গাটায় রয়ে যাবে। তার মানে এখন আমরা কি করলাম, আমরা একটা লোরেমটাকে আমরা বি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। এইবার আমি যদি এখানে এসে একটা রিফ্রেশ করি, তাহলে এখানে কিন্তু এটা বোল্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বি মানে বোল্ড। এবার আমি এই যে ডলার লেখাটা আছে, এটাকে আমি একটা আই ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, এবং এরপর যদি একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা একটা ইতালিক হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি আহ এই যে সিট লেখাটা আছে, এটাকে একটা ট্যাগের ভিতরে নিয়ে নেই, সেটা হলো মার্ক নামে।
আর এটাকে এটার ভিতরে দিয়ে দেই। এবার যদি আমি একটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন যেটা কি হয়ে গেল, একটা হাইলাইট হয়ে গেল। এরপরে আমি যদি নিচে এসে একেবারে আমি এখানে বললাম 1000 এবং আমি বললাম যে 100, ঠিক আছে? তা আমরা অনেক সময় দেখি না যে ডিসকাউন্ট প্রাইস দেওয়া থাকে এরকম। তো আমি যদি এই 1000টাকে একটা ডিএল ট্যাগের ভিতরে নিয়ে নেই, তাহলে আমরা যেটা দেখতে পারবো, রিফ্রেশ করেন, ওই যে দেখেন আমি এখানে একটা স্পেস ক্রিয়েট করি। ওকে, তাহলে দেখেন 1000টা কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে? 1000টা কেটে গেছে। কেটে যাওয়ার পর আমাদের কাছে কি 100 এরকম দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমরা অনেক সময় কোনো কিছু সংকেত লিখি না, যেমন H2O। এই ক্ষেত্রে টুটা কিন্তু নিচে থাকে। এবারে যে টুটা নিচে থাকে, এই টুটাকে আমরা নিচে কিভাবে নেব? এটাকে নেওয়ার জন্য আমি যেটা করব, সাব নামে একটা ট্যাগ আছে যেখানে আমি টুটাকে বলে দিলাম। এবার আমি একটা রিফ্রেশ করি, স্পেসটা গুলাকে কেটে দেই, তাহলে H2O লেখাটা কিন্তু আমাদের হয়ে গেছে, টুটা নিচে চলে গেছে। এরপরে আমরা যদি একটু ডুপ্লিকেট করি এবং এখানে বললাম 2, তারপর আমরা কি করি, এরকম একটা পাওয়ার সাইন দিন অনেক সময়। তো আমি যদি এই জায়গাটা একবার এখানে বলে দিই সুপ, তাহলে দেখতে পারবো এটা কিন্তু উপরে চলে গেছে। তার মানে আমি যদি সাব বলি তাহলে সেটা নিচে চলে যাচ্ছে, এবং আমি যদি স্যুপ বলি তাহলে সেটা কি হচ্ছে, উপরে চলে যাচ্ছে। এবার এই সাপ আর স্যুপকে আমি যখন ফার্স্ট করেছি তখন মনে রাখছি কিভাবে যে কোনটা বললে উপরে যাবে এবং কোনটা বললে নিচে যাবে? কারো কোনো কোনো আইডিয়া আছে যে মনে রাখার জন্য? জি স্যার, আমার আমার আছে আইডিয়া। বলেন। সাবস্ক্রিপ্টটা হচ্ছে, আমি যেটা এক সময় বুঝেছিলাম, আর হচ্ছে সুপার স্ক্রিপ্টটা হচ্ছে ওপরে যেটা যাবে সেটা হচ্ছে আমি সুপারম্যান দিয়ে যেটা বুঝেছিলাম। হ্যাঁ। আর হচ্ছে সাবস্ক্রিপ্টটা বুঝেছিলাম সাবমেরিন দিয়ে, হুম। যেটা নিচে। ঠিক। আমরা কিন্তু এরকম একটা ট্যাকটিক্স ইউজ করতে পারি যে সাব এবং সুপকে মনে রাখার জন্য, যে সুপ মানে কি সুপারম্যান, তার মানে সুপারম্যান কোথায় থাকে, ওপরে থাকে। আর সাব মানে কি সাবমেরিন, সাবমেরিন কোথায় থাকে, পানির নিচে থাকে। তো এইভাবে আপনারা চাইলে বিগিনার অবস্থায় এগুলোকে মনে রাখতে পারেন। সুপার সাবের একটা ফুল ফর্ম আছে, একটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, একটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? ওকে, তো এইগুলা গেল, এগুলো একেবারে বেসিক কিছু ছোট ছোট ট্যাগ যেগুলো আপনার জেনে রাখা ভালো, ঠিক আছে? এগুলো যে খুব ইউজ হবে বিষয়টা এরকম না, বাট জেনে রাখতে হবে। এরপর আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেটার নাম হলো এ ট্যাগ। এবার এই ট্যাগটা লেখার সাথে সাথে আপনারা দেখেন এখানে একটা এইচ রেফ বলতে একটা বিষয় কিন্তু চলে আসছে, একটা এইচ রেফ। এই যে এইচ রেফ চলে আসলো এই ট্যাগের মাঝখানে, এটাকে আসলে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ইন এ সেন্স যেটা ট্যাগের ভিতরে বসে, ট্যাগের কোন একটা এক্সট্রা পাওয়ার জেনারেট করতে পারে, ঠিক আছে? এই যে এইচ রেফ এর ভিতরে আমরা যেমন এই ট্যাগের ভিতরে আমরা দেখতেছি কি একটা এইচ রেফ অ্যাট্রিবিউট চলে আসলো, ঠিক আছে? এবার এই এ ট্যাগের আসলে কাজ কি সেটা তো আমাদের বুঝতে হবে। তো আমরা অনেক সময় যদি আমি ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে চলে যাই, তাহলে আমরা অনেক সময় দেখি না যে আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে অ্যাবাউট আস পেজে চলে যাচ্ছি, সাকসেস স্টোরিতে ক্লিক করলে সাকসেস স্টোরি পেজে চলে যাচ্ছি, ফ্রিল্যান্সিং এ ক্লিক করলে ফ্রিল্যান্সিং পেজে চলে যাচ্ছি, কন্টেক্টে ক্লিক করলে কন্টেক্ট পেজে চলে যাচ্ছে। এই জিনিসটা আসলে কিভাবে ঘটছে, এটাকে কাজে নেওয়ার জন্য আমরা মূলত এ ট্যাগটাকে ইউজ করে থাকি। তো আমি যদি এখানে এসে লিখি ক্লিক মি, সাপোজ আমি এখানে একটা ক্লিক মি লিখলাম, রিফ্রেশ করলাম, এবারে ক্লিক মিতে আমি ক্লিক করলাম, দেখেন কিছুই হচ্ছে না। বাট আমি যদি এখন এই যে ইউআরএলটা আছে ক্রিয়েটিভিটির ডোমেইনটা, এটাকে কপি করে এই এইচরেফ এর ভিতরে রেখে দেই, এবার যদি আমি এসে একটা রিফ্রেশ করি, এবার যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমি ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে চলে গেছি। তার মানে বিষয়টা কিভাবে ঘটলো, বিষয়টা ঘটলো যে আমি এখানে এইচরেফ এ যে লিঙ্কটা বলে দিব, আমি হয়তো সেই জায়গাটাইতেই রিডাইরেক্ট হয়ে চলে যাব। এবার অনেক সময় এমন হয় না যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য
যেমন আমি যদি এখানে একটা অ্যাবাউট ডট এইচটিএমএল নামে একটা ফাইল বানাই, ইন্ডেক্স তো মূলত আমাদের হোম, অ্যাবাউটটা আমাদের অ্যাবাউট পেজ। এখানে এসে আমি লিখলাম এইচটিএমএল এবং এই ফাইভটাতে যদি আমি ক্লিক করি, তাহলে ভিএস কোড আমাদেরকে একটা বয়লার প্লেট জেনারেট করে দিচ্ছে। আমি এই বয়লার প্লেট নিয়ে একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দেই। সেটা হলো, প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ডক টাইপ বা ডকুমেন্ট টাইপ, যেটাকে বলা হচ্ছে এসটিএমএল। এবং এসটিএমএল এর সাথে একটা অ্যাট্রিবিউট চলে আসছে ল্যাং, মানে এটা ইয়ান বলা ইংলিশ। দেন হেডের ভিতরে টাইটেলটা আমাদের আইডিয়া আছে, বাট আরো দুইটা মেটা ট্যাগ চলে আসছে। একটা মেটা ট্যাগের মধ্যে বলা আছে চার সেট বা ক্যারেক্টার সেট, এটাকে বলা হচ্ছে UTF-8। একটা সময় আমরা কিন্তু ওয়েবসাইটে যদি বাংলা লিখতাম তাহলে সে বাংলাটা কি হতো, ভেঙে যেত। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে বক্স বক্স আকারে শো করতো। তো ওইটার জন্য আমরা কিন্তু এই ইউটিএফ ইউজ করতে পারি, যার ফলে এগুলো ভাঙবে না। এবং আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করার একটা বিষয় থাকে, যার কারণে একটা ভিউ কোডের নিচে দেখেন একটা মেটা ট্যাগ দেওয়া আছে ভিউ কোডের, সেটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এইবার আমি যদি এই জায়গাটা এসে একটা H1 লিখি, অ্যাবাউট পেজ, আর আমি চাই যে এইখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে, ক্লিক মি ফর অ্যাবাউট সামথিং, আমি এরকম একটা কিছু লিখে রাখলাম। এবার এখানে এসে আমাদেরকে তাহলে বলে দিব আমরা কি, অ্যাবাউট ডট এইচটিএমএল, জাস্ট এতটুকু বলে দিতে হবে। এবার যদি আমি একটা রিফ্রেশ করি, এবার আমি যদি জায়গাটা একটা ক্লিক করি, দেখেন অ্যাবাউট পেজে চলে গেছে। আবার এখানে আসি, ক্লিক মেতে ক্লিক করলাম, ক্রিয়েটিভ আইডিতে চলে গেলাম, আর এখানে ক্লিক করলাম অ্যাবাউট এইচটিএম পেজে আমি চলে গেলাম। এইবার আমি যে একটা একটা পেজে চলে যাচ্ছি সেটা তো আমরা বুঝতে পারলাম, এইচটিএফ বলার সাথে সাথে আমরা চলে যাব। কিন্তু এই যে আমি এখানে ক্লিক করলে এই ট্যাবেই মূলত আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে, যে আমি চাই যে না, এটাকে ক্লিক করলে নতুন একটা ট্যাব নিয়ে এই ওয়েবসাইটটা বা এই পেজটা ওপেন হবে। সেটা করার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আমি এই জায়গাটা ইউজ করি। আমি এখানে বলবো টার্গেট, এবং এখানে বলে দেবো ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এবার আমি যদি রিফ্রেশ করে একটা ক্লিক করে দেখেন নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু আর সেম ট্যাবে ওপেন হচ্ছে না, এবার কি করছে, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। আবার ক্লিক করলাম, আবার নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। এইবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা একটু করেন। স্যার এর ভিতরে নাকি এর বাইরে? বুঝি নাই। মানে যা বোঝানো হয়েছে তার ভিতরে নাকি হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ কিছু? হ্যাঁ, যার বোঝানো হচ্ছে তার। স্যার টার্গেট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করবে, এই তো? ব্ল্যাঙ্ক ট্যাব নিবে একটা, মানে একটা নতুন ট্যাব নিয়ে ওপেন হবে। জি স্যার। স্যার অ্যাবাউট ডট এইচটিএমএল কেন ব্যবহার? আপনার মাল্টি পেজ হবে না ওয়েবসাইটে, মনে করেন ইন্ডেক্স ডট এসটিএমএল টা হলো হোম পেজ, অ্যাবাউটটা হলো আপনার অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট ডট এসটিএমএল কন্ট্যাক্ট পেজ, এরকম আরো পেজ হবে না? এক পেজে তো আর একটা ওয়েবসাইট থাকে না, মাল্টি পেজ হবে না তখন। বুঝতে পেরেছেন? অ্যাটেন্ডেন্স নিছেন? যে স্যার অ্যাটেন্ডেন্স নিছেন প্রেজেন্ট? প্রেজেন্ট এখন নিব কেন, কখন দিবেন? শেষে। স্যার এগুলো বুঝি, এগুলো সহজ বিষয় অনেক আগে থেকে, তারপর সেখান থেকে সবাই সবাই তো জানে না। আর এই দ্রুত কপি করেন কিভাবে, এটা কিন্তু আমার জানা নেই স্যার, এই যে একই কোড বারবার কপি করেন কিভাবে। স্যার আমার একটা কথা আছে স্যার। হ্যালো বলেন। স্যার, ক্লাস ওয়ানে দেখলাম হচ্ছে হোয়াট ইজ ফিগমা, তারপর ইউজ অফ ফিগমা, এগুলো হুম আর কি। হুম এখানে এইচটিএমএল শেখানোর বিষয়ে তেমন হুম কিছু বলে নাই, হুম। এটাই আর কি। না, আমি মডিউল ওয়াইজ যে সিরিয়ালি ক্লাসটা যাবে বিষয়টা এরকম না, ওখানে আমি জানি যে ফিগমার কথা বলা আছে না। জি স্যার। হ্যাঁ, আমরা এসটিএমএলটা দেখ ক্লাসে, ক্লাস এসটিএমএল, আমরা এসটিএমএল করার পর যখন ওইটাকেই আমরা যখন কনভার্ট করব ফিগমার ডিজাইনে, তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে ফিগমা বলতে কি মিন করে আর ওই ডিজাইনটাকে আমরা কিভাবে কনভার্ট করবো, বুঝতে পারছেন? সেগুলো আচ্ছা কভার আচ্ছা। আপ হবে। জাস্ট খেয়াল রাখবেন যে মডিউলের কোনো কিছু যাতে বাদ না যায়। ঠিক আছে,
স্যার তাহলে আমার একটা কথা কি স্যার, আপনি হুম যখন মডিউলটা শুরু করবেন না, হুম তখন অবশ্যই হাইলাইটস করবেন আপনি কোথা থেকে শুরু করতেছেন। মানে এইগুলা যেমন 4-এ আছে ফ্রেম, আপনি ফ্রেমটা শুরু করার আগে একবার অবশ্যই বলে দিবেন যে এখন কিন্তু ফ্রেমের কাজ করতেছেন, তাহলে ও আমাদের আচ্ছা সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার। ওকে স্যার স্যার বলছিলাম মডিউলটা কোথায় পাবো? মডিউলের লিঙ্ক উনি কোথায় পেয়েছে, উনি কোথা থেকে নিয়েছে মডিউলের লিঙ্কটা? আমি দেইনি ওনাকে। স্যারের কাছে কি মডিউল আগে থেকে ছিল? স্যার আমাকে কোশ্চেন করছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার ওই ওনারা একটা দিয়ে লিঙ্ক দিছিল আর কি, app.creativeitInstitute.com, ওইখানেই মডিউলটা দেওয়া আছে স্যার। মেইল করে ও দিয়েছিল? আচ্ছা আর আচ্ছা, ওইটাতে যেখানে আপনাদের পোর্টালটা যেখানে, এনকোর করেন এখানে হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের যেখানে পোর্টালের পোর্টাল মধ্যে। দেওয়া আছে না, ওই পোর্টালে আছে। জি হ্যাঁ স্যার। বুঝতে পারছি, ওকে। পোর্টাল থেকে দেখেছি, ওই পোর্টালে দেওয়া আছে। সমস্যা নাই। দেখেন স্যার, মডিউল ওয়াইজ তো আমরা আসলে ক্লাসটা মেনটেন করতে পারি না, কারণ অনেক সময় হয় কি মডিউল ওয়াইজ হলে অনেক মানে এক একটা স্যার এক এক ভাবে পড়ানোর একটা ধরন থাকে। জাস্ট আমি বলবো আপনারা খেয়াল রাখতে, আপনার নিজের থেকে চেক করে নিন যে কোনো টপিক যাতে আপনাদের বাদ না যায়, ঠিক আছে? তাহলে হবে। ঠিক আছে, সবার জি পড়ানোর স্যার। প্যাটার্ন তো আলাদা। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তো আমরা চলেন এখানে আসলাম। এবার আমরা দেখছি যে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক এগুলো ইউজ করেছি এবং এতটুকু আমাদের কাজ হয়েছে। তো এইবার একটা ওয়েবসাইটে আরো কিছু জিনিস আমাদের প্রয়োজন পড়ে। যেমন আমি যদি বলি তাহলে ইমেজ প্রয়োজন পড়ে আমাদের। আর একটা ট্যাগ আছে ইম্পর্টেন্ট, সেটা হলো ইমেজ। আমরা যখন ইমেজটাকে লিখলাম, দেখেন ইমেজ, এরপরে দুইটা অ্যাট্রিবিউট চলে আসতো, একটা হলো এসআরসি সোর্স, এবং আরেকটা অ্যাট্রিবিউট চলে আসছে যেটা হচ্ছে এএলটি অল্টা। দুইটা অ্যাট্রিবিউট আমাদের এখানে শো করতেছে, একটা হলো সোর্স, একটা হচ্ছে অল্টা। এবার এই সোর্স আর অল্টারটা নিয়ে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি। তা আমি যদি এই জায়গাটায় চলে আসি এবং এখান থেকে আমি pixels.com-এ চলে আসি, এই জায়গা থেকে আমি যদি এটাকে ওপেন করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাকে আমি কপি করি এবং এটাকে কপি করার পর আমি যদি এই জায়গাটায় সেটাকে পেস্ট করে দিই সোর্সের ভিতরে, ঠিক আছে? আর এই অলটারে এসে আমি সামহাও হয়তো বা নেচার টাইপের কিছু একটা লিখে রাখলাম, ঠিক আছে, যে নেচারের পিক বা এরকম কিছু একটা লিখে রাখি, সমস্যা নেই। এবার আমি যদি আমাদের ওয়েবসাইটে এসে একটা রিফ্রেশ করি, তাহলে আমি দেখবো কি একটা ইমেজ কিন্তু আমাদের এখানে চলে আসছে, বাট আমরা যে নেচার লিখেছিলাম সেটা কিন্তু আমরা কোথাও দেখতে পারছি না। এবার এই জিনিসটাকে আমরা কিভাবে দেখতে পারি, বা এই অল্টার টেকটা কখন শো করবে? আমি যদি সামহাও এই লিঙ্কটার মধ্যে একটা ব্রোকেন টাইপের কিছু করি, সাপোজ আমি একটা স্ল্যাশ যদি উঠে দিই, তাহলে কি কিছু হবে? দেখি আমরা একটু রিফ্রেশ করে, না স্ল্যাশ উঠালে কিছু হবে না। তা আমি স্ল্যাশটাকে দিয়ে রাখি, আমি সাপোজ এই জায়গা থেকে আমি লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দিব। আমি এরকম একটা কিছু করলাম যাতে লিঙ্কটা ব্রোকেন হয়। ও শিট, আচ্ছা, ওদের এই লিঙ্ক ব্রোকেন করার জন্য ওকে এই নাম্বারটাকে আমি সরা দেই। ওকে, একটা নাম্বার সরা দিলে আমাদের লিঙ্ক ব্রোকেন হবে। এবার যদি লিঙ্ক যদি ব্রোকেন হয়ে যায়, তাহলে দেখেন এখানে কিন্তু নেচারটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? নেচার লেখাটা এখানে শো করতেছে, তার মানে সামহাও যদি ইমেজটা শো না হয়, তাহলে কিন্তু আমাদের অল্টার যে লেখাটা আছে সেটা চলে আসবে। আর আমি যদি ইমেজটাকে শো করে ফেলি, শো হয়, তাহলে কিন্তু অল্টার লেখাটা আসবে না, ঠিক আছে? এই অল্টারটা দেওয়া হয় বিভিন্ন কারণে, তার মধ্যে একটি কারণ হলো এসইওর জন্য। এসইও মিন্স হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন কোন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি, সেই ওয়েবসাইটটাকে কিন্তু গুগলে আমরা র্যাঙ্ক করতে চাই, টপে আসতে চাই। তো এই সব কাজের জন্য কিন্তু আমাদের অল্টার ট্যাগটা অনেক কাজে লাগে, কারণ গুগল তখন এই জিনিসটাকে রিড করতে পারে যে আসলে আমার ইমেজটা আসলে কি ধরনের, বা এখানে অনেক সময় অনেক ডিসক্রিপশন লেখানো থাকে ইমেজ সম্পর্কে, ঠিক আছে? তো আমরা তো একটা দেখলাম যে আমরা ইমেজটাকে কি করতে পারি, একটা লিঙ্ক থেকে নিয়ে এসে ইউজ করতে পারি। এবার সেম ভাবে আমরা একটা ইমেজকে কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারি। তো সেটা করার জন্য আমি চলেন একটা ইমেজ ডাউনলোড করি। আমরা সাপোজ এই ইমেজটাকে আমরা ইউজ করি, এটাকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। Okay, এবার আমি এটাকে আমরা আমাদের
এখানে আসি, এখানে আসার পর আমি একটা ফোল্ডার বানাবো ইমেজেস নামে, আর এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল বানাবো, সরি ফাইল বানাবো না, ফাইল আমি রাখবো। তো আমি পেস্ট করে দিচ্ছি, ফাইলটা চলে আসলো এবং এটা আমি রিনেম করে আমি এখানে বলে দিই নেচার, বা আমি বলে দিই রিভার। ঠিক আছে, রিভার নামে আমি একটা নাম দিয়ে দিলাম। এইবার এই জায়গাটা এসে তাহলে আমাকে বলতে হবে কি, এবার দেখেন প্রথম অবস্থায় যখন আমি অ্যাবাউট ডট এসটিএমএলটা ইউজ করেছিলাম সেটা কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে ছিল না, বাট ইমেজটা কিন্তু একটা ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে আছে। তো এই কারণে আমাকে প্রথমে বলতে হবে একটা ডট স্ল্যাশ, তার মানে আমি একটা ফোল্ডারের ভিতরে ঢুকতে চাচ্ছি, এরপরে ইমেজেস, তারপর একটা স্ল্যাশ, এরপরে আমাকে বলতে হবে কি রিভার ডট জেপিজি, যার মানে যে ইমেজটাকে আমি শো করতে চাচ্ছি। এইবার আমি যদি আমাদের এই জায়গাটায় আসি এবং আমি যদি এবার একটা সরি এই জায়গাটায় আসি, একটা রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এইখানে অনেক বড় একটা রিভারের ইমেজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, তার মানে আমরা দুই ভাবে ইমেজটাকে নিয়ে কাজ করতে পারি। একটা হলো যে আমাদের মূলত লিঙ্কের মাধ্যমে, আর একটা মূলত হলো আমাদের কি বলে, সেটা হলো ডাউনলোড করে, কোন একটা ইমেজকে ডাউনলোড করে। ঠিক আছে, একটা লিঙ্কের মাধ্যমে, আর একটা হলো আমাদের ডাউনলোড করে। তো এবার এই যে লিঙ্কের মাধ্যমে আর ডাউনলোড করে এই দুটার একটা নাম আছে। আমি যদি লিঙ্কটাকে নিয়ে আসি এই জায়গায় নিয়ে, আমি এটাকে একটু আমি বললাম select, ঠিক আছে, বানান প্রবলি ভুল গেছে, তো আমি এটাকে ওপেন করে দিচ্ছি অ্যাবসলিউট। আর এখানে এসে আমি লিঙ্কটাকে বসালাম, আর এইখানে এসে আমি বলবো রিলেটিভ অ্যাবসুলেট পাথ, আর এখানে এসে আমি বলবো রিলেটিভ পাথ, যেখানে আমি বলে দেব আইটাকে। ওকে, অ্যাবসুলেট পাথ এবং রিলেটিভ পাথ বলতে একটা বিষয় আছে। অ্যাবসুলেট পাথ কি বা রিলেটিভ পাথ কি সেটা যদি আমরা একটু বুঝে ফেলি। অ্যাবসুলেট পাথ হলো যে এমন কোন একটা লিঙ্ক, যে লিঙ্কটা আমি যদি যে কোনো জায়গা থেকে হিট করি সেটা ভিতরে যে ফাইলটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যদি বলি যে উপরের যে লিঙ্কটা আছে http.images.pixel এরকম একটা কিছু, এই লিঙ্কটা যদি আমি আজকে আপনাদেরকে প্রোভাইড করে দেই, আপনারা কিন্তু চাইলেই এই লিঙ্কে ভিজিট করতে পারবেন এবং সেই ইমেজটাকে দেখতেও পারবেন। বাট আমি যদি আপনাদেরকে আজকে এই লিঙ্কটা দিয়ে দেই, এই লিঙ্কটা কিন্তু শুধুমাত্র আমার এই প্রজেক্ট বা আমার এই ডেস্কটপের জন্যই প্রযোজ্য। এই লিঙ্কটার ভিতরে আমি যদি আপনাদেরকে এই লিঙ্কটা দেই, এটার মধ্যে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না, এই লিঙ্কটা আপনাদের কোনো কাজেই আসবে না। তো এটাকে বলা হয় রিলেটিভ পাথ, কারণ এটা আমার প্রজেক্টের সাথে রিলেটেড। ঠিক আছে, আর অ্যাবসলিউট পাথ কোনটা, যেটা মূলত আমার প্রজেক্টের সাথে কোনো রিলেটেড না, একটা লিঙ্ক, একটা ক্লাউড বেস লিঙ্ক, যেখানে আমি ভিজিট করলেই আমি আমাদের ইমেজটাকে দেখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কোশ্চেন থাকলে একটু করেন। স্যার এই সোর্সের প্রথমে ডট স্ল্যাশ না দিলেও তো হয়। স্যার আরেকবার বললে ভালো হয়। আরেকবার বলেন স্যার, কি বললেন? স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়। কোনটা স্যার? এই যে এটাই। অ্যাবসলিউট আর রিলেটিভ পাথ? জি স্যার। ওকে। হুম। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা যদি একটু বলি আরেকবার, তার মানে অ্যাবসলিউট পাথ যেটা, সেটার একটা ক্লাউড বেস লিংক, ধরে নেন যে এটা একটা ক্লাউড বেস লিংক। এবার এই ক্লাউড বেস লিংকটা এমন একটা লিঙ্ক, যে লিঙ্কটা আপনি আসলে, আমি যদি এই লিঙ্কটা এখন সাপোজ আমি যদি আপনাকে বলি যে এই লিঙ্কটা আমি আপনাকে কপি করে যদি দিয়ে দিই, আপনি ভিজিট করলে কি এই ইমেজটা দেখতে পারবেন না? দেখতে পারবেন। ঠিক আছে, বাট আমি যদি আপনাকে এই লিঙ্কটা কপি করে দিয়ে দেই, এই লিঙ্কটা ভিজিট করলে কি আপনি দেখতে পারবেন? আমি যদি সাপোজ এটাকে কপি করে এখানে এসে হিট করি, এটা কি দেখা সম্ভব? সম্ভব না, কারণ এটা একটা রিলেটিভ লিঙ্ক, এটা শুধুমাত্র আমার এই প্রজেক্টের ভিতরেই কাজ করবে, এর বাইরে না। বুঝতে পেরেছেন? জি স্যার।
জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। আর ইমেজের পূর্বে ডট না দিলে কাজ করবে না। কি কি? ইমেজের পূর্বে যে ফোল্ডার চিহ্নিত করার জন্য ইমেজের স্ল্যাশ আছে না, এর পূর্বে যে ডট যদি না দেই মানে এটা দিব না তাহলে আমরা, কি কাজ করবে না? এটা দিব না? ডট ডট ও স্ল্যাশ ডট দেবো কিন্তু ডট না। স্ল্যাশ দিলে কাজ করবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটাই আমি এরকম তো দিচ্ছিলাম আগে। হ্যাঁ, স্ল্যাশ দিলেও কাজ ডট করবে। ছাড়া দিছিলাম শুধু ছেলে দিয়ে। হ্যাঁ, কাজ করবে তো, সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই পর্যন্ত জিনিসটা আসলো, ইমেজ পর্যন্ত আমরা দেখলাম যে আমরা ইমেজ পর্যন্ত কিভাবে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, ওকে, ওয়েল, চলেন আমরা এইগুলাকে আরো কমেন্ট আউট করে ফেলি, এগুলো অনেকগুলো কোড আছে। ওকে, আমাদের এটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এইবার এইখানে আমরা আরো কিছু ট্যাগ ইউজ করতে পারবো। ঠিক আছে, এই ট্যাগ গুলো ইউজ করার আগে আমরা 5 মিনিটের একটা ব্রেক নেব, 5 থেকে 10 মিনিটের। আহ আমরা নামাজটা পড়ে আসি, ঠিক আছে? আসরের ওয়াক্ত হয়েছে, নামাজটা পড়ে আসি, তারপর আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার বলেন বলেন। স্যার মাল্টিপল কমেন্ট করার জন্য স্যার শর্টকাটটা, আর সিঙ্গেল কমেন্ট করার জন্য শর্টকাটটা কি? কোনটা কোনটা? মাল্টিপল কমেন্ট আউট করে না, কমেন্ট করতেছে। এই যে কমেন্ট করতেছি যে, হ্যাঁ হ্যাঁ, এটার শর্টকাটটা কি ও, স্যার? এটার শর্টকাট হলো কন্ট্রোল স্ল্যাশ। এই যে কন্ট্রোল। এরকম কন্ট্রোল স্ল্যাশ, হ্যাঁ, কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা আসবে, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপলটা না স্যার? এসটিএমএল এ মাল্টিপলের কোনো কমেন্টার না, এই সবগুলোর ধরন একই। ও, ঠিক আর আছে, আর স্যার, আর স্যার দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আপনাকে দেখলাম খুব দ্রুত কপি পেস্ট করতেছেন স্যার, এটা কিভাবে করলেন স্যার? কোনটা? এই যে এই যে মনে করেন এইটা মানে এরকম, না না, এটা এই যে না একটা স্যার, H1 H2 H3 এটার কথা বলছি ভাই স্যার। এই যে এরকম এরকম জি স্যার, জি। না না এইটা, স্যার, হ্যাঁ এটার কথা বলিনি, এটা আমি জানি হ্যাঁ স্যার। এই আপনাকে দেখলাম ওই যে এই অ্যাবসলিউট পাথটা আনছেন না, ওইখানে হ্যাঁ। লিঙ্কটা কপি করার সময় একবার একটা ফটো ডাউনলোড করছেন, ওইটা না ডিরেক্ট ওইখানে কপি করে নিয়ে আসছেন ইয়াতে এসটিএম, এটা কি বলে, এখানে, ভিজুয়াল স্টুডিওর, হ্যাঁ হ্যাঁ এখানে হঠাৎ ও করে নিয়ে আসছেন, এটা কিভাবে করছেন স্যার ও কপি আমি করে? এখান থেকে যেটা করছি, ডাউনলোডস এর এই জায়গাটা এসে এটাকে আমি কপি করে ফেলছিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কখন ডাইরেক্ট, করছেন এটা দেখলাম না আর কি, হ্যাঁ, কখন কপি করছিলেন? কপি করেছি আমি। এই যে এইটা আমি আচ্ছা আচ্ছা, দেখাই, এখানে এই যে আমি এইটার থেকে যখন এরকম গেছিলাম না, জি শোইন স্যার। ফোল্ডার, এখানে যে হ্যাঁ, আমি এটাকে কপি করে ফেলছি। ও আচ্ছা আচ্ছা, আমি ওই কন্ট্রোল সি দিয়ে কপি করছি না, তো এটা তো অটোমেটিকলি সিলেক্টেড ছিল, এই কারণে হ্যাঁ অথবা হ্যাঁ, খেয়াল করেন নাই। ঠিক আছে, জি বুঝতে পারছেন? কপি জি করে আর স্যার। নিয়ে আসছি। আর এটাও বলে দেই যারা জানেন না, যেটা আমি যেভাবে করতেছি, এটা আপনারা প্রবাবলি, আহ আমার ক্ষেত্রে তো কন্ট্রোল ডি ডি দিয়ে হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে হয়তো বা অল্টার শিফট অ্যারো দিয়ে হবে। জি স্যার, আমার, কাস্টমাইজ করা লাগে আর কি। হ্যাঁ, আমার ক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে, আপনাদের বাই ডিফল্ট মনে হয় কন্ট্রোল অল্টার অ্যারো থাকতে পারে অথবা অল্টার শিফট অ্যারো থাকতে পারে, এই দুইটা যে কোনো একটা হবে, আমার ঠিক মনে নাই এখন। ঠিক আছে, অল্টার শিফট ডাউনের ওইটা? হ্যাঁ, অল্টার শিফট ডাউন অ্যারো আপ অ্যারো এরকম একটা দিলেই ওটা হইতে থাকে, ডুপ্লিকেট হতে থাকবে। ঠিক আছে, আর আমার ক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে, চাইলে আচ্ছা কাস্টমাইজও করতে পারবেন। বলেন। আচ্ছা স্যার, ওইখান থেকে কপি করার পরে এখানে ডাইরেক্ট ফাইলটা পেস্ট করে দিছেন না, হ্যাঁ, এই যে এখানে এই যা, হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় ও ডাইরেক্ট ফেলতে এখানে পারছি, পেস্ট করে দিলে ছবিটা চলে আসছে। ও চলে আসছে। আর জি স্যার। আরেকটা জিনিস, সেটা হলো আমি চাইলে মাল্টিপল কপি করতে পারি। যেমন আমি যদি উইন্ডোজ ভি ক্লিক করি, দেখেন আমি যতগুলো কপি করছিলাম সব রয়ে গেছে, দেখছেন? জি স্যার, জি স্যার। এটা আপনারা চাইলে উইন্ডোজ ভি তে ক্লিক করতে পারেন, ক্লিক করলে যদি আপনাদের অন না থাকে তাহলে টার্ন অন করে নেবেন, তারপর আপনি যতই কপি করেন না কেন সবগুলা কপি আপনি চাইলে এই যে উইন্ডোজ ভি দিলে এরকম দেখতে পারবেন, এবং যেটা পেস্ট করতে চান জাস্ট ক্লিক করলে ওটা পেস্ট হয়ে যাবে আর কি। স্যার, আপনি একটা ক্লাসে এই শর্টকাট গুলো একটু দেখিয়ে দিন, তাহলেই হবে, আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, শর্টকাট গুলো তো আর সবসময় মনে থাকে না, ঠিক আছে, যখন যেটা ইউজ করতেছে আমি বলে দেবো, আর যখন আপনারা দেখবেন যে আমি কোনো একটা কি ইউজ করতেছি আমাকে অবশ্যই বলবেন, আমি দেখায় দেবো, সমস্যা হবে না। ঠিক আচ্ছা আছে, স্যার, ঠিক আছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন যে কোনো, যখন শুরু হবে ক্লাস টেস্ট করবেন গ্রুপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন, বা একটা মেসেঞ্জার গ্রুপ আপনারা ক্রিয়েট করে নিতে পারেন, এবং যেহেতু আপনারা ফেসবুকে অ্যাড আছেন,
ফেসবুক গ্রুপটা অ্যাড আছেন সেখানে সেটা ভালো হবে। সেখান থেকে দুই একজনের সাথে একটু কানেক্ট হয়ে যান, সবাই সবার সাথে কানেক্ট হয়ে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন এবং আমাকেও সেখানে অ্যাড করে ফেলেন। ঠিক আছে, কেন মেসেঞ্জারের কথা বললাম, কারণ গ্রুপ থাকলে ভালো হবে স্যার আমাদের জন্য। হ্যাঁ, মেসেঞ্জারের কথা বলার একটা রিজন হলো যে হয়তো আমাদের ব্যাচে এখন কোনো মেয়ে নাই, বাট যখন সামনে হয়তো বা কোনো মেয়ে যদি জয়েন করে, সে আবার হোয়াটসঅ্যাপে কমফোর্টেবল থাকবে না, কারণ এখানে একটা নাম্বার শেয়ার করার একটা বিষয় চলে আসে। ঠিক আছে, একটা জি স্যার। পার্সোনাল নাম্বার শেয়ার করার বিষয় অলরেডি চলে আছে আসে। গ্রুপ, হ্যাঁ, বলেন কোনটা? অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আর যে আপনাদের যে গ্রুপ ওখানে পোস্ট করা আছে, এটা লিংক দেওয়া আছে হ্যাঁ, তাহলে আমাদের যে ওইখানে, ব্যাচের জন্য। হ্যাঁ তাহলে ওইখানে আমরা সবাই কানেক্ট হয়ে গেলে আমাদের মনে হয় যে ওইটাই বেটার হবে। তাছাড়া আপনাদের যদি প্রয়োজন মনে করে আপনারা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নেন, ডিসকর্ড ক্রিয়েট করে নেন আপনাদের মতো করে। ঠিক আছে, মেসেঞ্জার আছে, আর ওই যে আমাদের যে গ্রুপে জয়েন করছে ওই গ্রুপে লিংক দেওয়া আছে, ওখানে খালি সবাই আচ্ছা পাইবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমাকেও একটু কানেক্ট করে নিয়েন, আমি আমার ফেসবুক লিংকটা আপনাদের দিয়ে দেই, তবুও অনেকে হয়তো আবার যদি খুঁজে না পান। স্যার আপনি নামাজটা পড়ে এসে দিতেন এসব। হ্যাঁ, একটু যেহেতু বলে ফেলছি তো এই কারণে দিয়ে দিচ্ছি আর কি, আচ্ছা দেন। একেবারে একসাথে। প্রবাবলি ওকে। আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্স এখানে দিয়ে দিছি। তো এখানে এটা আমার ফেসবুক ইউআরএল। তো আমি নামাজটা পড়ে আসতেছি, আমি ভিডিও রেকর্ডটাকে পুশ করে যাচ্ছি, নাহলে শুধু শুধু আমাদের একটা রেকর্ড হতে থাকে। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো চলেন আমরা এখন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হবো। প্রবাবলি সবাই ওয়েবসাইটের সাথে পরিচিত, আমার যেটা মনে হয় সেটা হলো W3 Schools। ঠিক আছে, আমরা W3 Schools চলে আসি। এই জায়গায় আপনারা এরকম টপিক ওয়াইজ বিভিন্ন বিষয় এখানে দেখতে পারবেন। ঠিক আছে, টপিক ওয়াইজ বিভিন্ন জিনিস এখানে বলা আছে। সবগুলা জিনিসই যে আপনার এখন শিখতে হবে, সবগুলা জিনিস সম্পর্কে যে আপনার এখনই জানতে হবে, বিষয়টা কখনো এরকম না যে আপনাকে এখনই সবগুলা বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ এখানে অনেকগুলা জিনিসে জাভা স্ক্রিপ্ট ইনক্লুডেড, যেটা হয়তো আপনি জানেন না। তো আমরা প্রথম অবস্থায় আমি আপনাদেরকে একটা টাস্ক দিব, সেটা হলো আমি যদি এই জায়গাটা একটু নিচে আসি। ওকে, আচ্ছা এখানে কম্পিউটার কোড বলতে কি মিন করছে একটু দেখে ফেলি। আচ্ছা, কোড ট্যাগ যেটা, আচ্ছা সমস্যা নাই। এইগুলা কেবিডি কোড এরকম বিভিন্ন ট্যাগ আছে। আচ্ছা, ওগুলা সমস্যা নাই, এগুলো আমরা এখানে চলে আসি। ছোট ছোট কিছু ট্যাগ আছে এইখানে। আপনারা একটা জিনিস দেখেন, একটা জিনিস বলা আছে হোয়াট আর সিমেন্টিক এলিমেন্টস। হোয়াট আর দ্য সিমেন্টিক এলিমেন্টস। ওকে, তো সেমেন্টিক এলিমেন্টস যদি আমরা দেখি যে সেমেন্টিক এলিমেন্টস বলতে আসলে কি মিন করে সেটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে এ সেমেন্টিক এলিমেন্ট ক্লিয়ারলি describes its meaning to both the browser and the developer। ঠিক আছে, বলা আছে a semantic element clearly describes its meaning to the both the browser and the developer। তার মানে আমরা যদি একটু নিচের এক্সাম্পলটা চলে যাই তাহলে হয়তো অনেক একটু ক্লিয়ার হতে পারবো। এখানে বলা হচ্ছে এক্সাম্পল অফ এ নন সিমেন্টিক এলিমেন্টস div spam tells nothing about its content। ওকে, ওয়েল, এরপর বলছে এক্সাম্পল অফ সিমেন্টিক এলিমেন্টস ফ্রম টেবিল আর্টিকেল ক্লিয়ারলি ডিফাইন্স ইটস কন্টেন্ট। আচ্ছা, তা আমরা যদি একটু জাস্ট বুঝার ট্রাই করি এই জায়গাটায়, সে সিমেন্টিক এলিমেন্টস ইন HTML মেনি ওয়েবসাইটস কন্টেন HTML code like div id equal to nav, div class equal to header, div id equal to footer to integrate navigation, header and footer। In HTML, there are some semantic elements that can be used to define different parts of a web page। ওকে, ওয়েল, তার মানে যেটা মিন করা হচ্ছে যে সিমেন্টিক এলিমেন্ট হলো এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো আসলে আমরা
ইউজ করতে পারি একটা পার্টিকুলার সেকশনের জন্য, বা এমন একটা ট্যাগ যেটার বোথ সাইডেই মিনিং আছে। একটা ব্রাউজারের কাছেও যেরকম এটার একটা মিনিং আছে, সিমিলার ভাবে ডেভেলপারের কাছেও সেটার একটা মিনিং আছে। যেমন আমরা যদি এই জায়গায় দেখেন আর্টিকেল, আর্টিকেল মানে আমরা যদি আমি আপনাকে বলি যে একটা নন, যে মনে করেন প্রোগ্রামার ব্যাকগ্রাউন্ডের না, তাকে যদি বলে আর্টিকেল, সে কিন্তু মিনিং বুঝতেছে। আমি যদি তাকে বলি এ সাইড মানে একটা সাইড বার, সে কিন্তু বুঝবে। তাকে যদি আমি বলি ডিটেলস, সে বুঝবে। আমি যদি তাকে বলি ফিগ ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাভ, সেকশন, সামারি, টাইম, যাই বলে না কেন, সে কিন্তু এই ওয়ার্ডগুলা শুনলে বুঝতে পারবে এই ওয়ার্ডগুলা মানে কি, মিনিং কি। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এরকম কিছু দেখি, ডিভ, স্প্যান, এইটা মানে আসলে কি মিন করছে সেটা কিন্তু কেউ বুঝবে না। ঠিক আছে, স্প্যান মানে কি, এটা স্প্যান বলতে আসলে কি বোঝাচ্ছে এটা কিন্তু আমরা বুঝবো না। কিন্তু আমি যদি বলি একটা ন্যাভ বার, একটা হেডার, আপনি কিন্তু হেডার এবং ফুটার শুনলে বুঝতে পারছেন হেডার উপরে থাকবে, ফুটার নিচে থাকবে। ন্যাভ বার শুনতে বুঝতে পারতেছেন একটা নেভিগেশন বার। সেকশন মানে আপনি বুঝতে পারছেন যে বিভিন্ন ভাগ, বিভিন্ন সেকশন হবে। তো এগুলাকে বলা হয় সিমেন্টিক এলিমেন্টস, যেগুলোর ওয়ার্ডকে আমরা পড়ে বুঝতে পারি। এবং আমরা অবশ্যই যখন যে সিমেন্টিক এলিমেন্টস এর সাথে যদি সুইটেবল কোনো কন্টেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি, তাহলে আমরা সিমেন্টিক এলিমেন্টস এরই ট্যাগটাকে ইউজ করবো। আমরা সবসময় যে ডিভ বা স্প্যান ইউজ করবো বিষয়টা কিন্তু এরকম না, যেটা এখানে বলা আছে এই লাইনটা দেখেন। মেনি ওয়েবসাইট কন্টেন্ট এস্টিমেল কোড লাইক ডিভ আইডি ইকুয়াল টু ন্যাভ, আমরা এভাবে করবো না। আমরা ন্যাভ বার ইউজ করার সময় ন্যাভ ট্যাগ ইউজ করব, হেডারের সময় হেডার ট্যাগ ইউজ করব। ঠিক আছে, যাতে আমরা ফুটারের সময় ফুটার ট্যাগ ইউজ করব। এরকম করবো না যে ডিভ আইডি ইকুয়াল টু ফুটার, এরকম করবো না। ঠিক আছে, এবার এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। মানে সিমেন্টিক বলতে বুঝেছে হচ্ছে যে আমরা যে আইডি গুলো নিয়ে কাজ করি, সিমেন্টিক মানে বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো এইটা। এলিমেন্ট এলিমেন্ট উইথ এ মিনিং। ক্লিয়ার? এমন কোন ট্যাগ বা এমন কোন এলিমেন্ট যেটা একটা মিনিং আছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। স্যার তাহলে ডিভের মিনিং কি স্যার? ডিভের কোনো মিনিং নেই বলাই তো আছে। আচ্ছা আচ্ছা, এটা নন সিমেন্টিক। জি স্যার, শেষ। জি স্যার, বুঝতে পারছি। ডিভ বলতে তাও একটা মিনিং বলতে এখন ডিভিশন বা ভাগ করা। ডিভ মূলত ভাগ করার কাজে ইউজ করা হয়, বাট এটার কোনো মানে পার্টিকুলার মিনিং নাই বা পার্টিকুলার কোনো কিছু নাই। মানতে হবে। বলেন আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা তো আগে মূলত ডিপ দিয়ে তারপর ন্যাভ হেডার এগুলো লিখে তারপর ওই ইয়া করতাম, ভিতরে কাজ করতাম। তো ওইটার আলাদা ফরম্যাট বের করছে, ওইটাই হচ্ছে মানে সিমেন্টিক বুঝাইছে, তাই তো? নয়তো তো আগে তো ডিপ দিয়ে কাজ করতাম। আগে ডিভ দিয়ে কাজ করতেন, হয়তো বা আগে ডিভ দিয়ে কাজ করতেন কারণ হয়তোবা জানতেন না, এই কারণে। এখন জানেন, এখন ন্যাপ দিয়ে কাজ করবেন। আর বৃষ্টি হবে না। না না, মানে সিমেন্টিকটা মনে হয় নতুন বের হয়েছে না স্যার? না, আগে ছিল। ও আচ্ছা আচ্ছা। আগেই ছিল স্যার, সিমেন্টিক নতুন না, সিমেন্টিক আগেই ছিল। ঠিক আছে। স্যার আমার মনে হয় সিমেন্টিক হলো একটা সার্বজনীন শব্দ বা কিওয়ার্ড, যেটা ব্রাউজারও বোঝে, একজনকে বললেও সবাই বুঝবে, আমিও বুঝবো। হুম। আর ডিবের ভিতরে আমরা যে কোনো কাস্টম ভাবে ওয়ার্ড ব্যবহার করতে পারি, ওই অনুযায়ী এইচটিএমএল সিএসএস যা কিছু ব্যবহার করতে পারি। নন হুম। সিমেন্টিক এটাই মনে হয় বোঝায়। হ্যাঁ, এবার আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই সিমেন্টিক এলিমেন্টস নিয়ে নিজের মতো করে, নিজে যা বুঝতে পারছেন, যা বুঝছেন আপনি, সেটা নিয়ে একটা ছোট্ট কন্টেন্ট লিখবেন। ছোট কন্টেন্ট, বেশি বড় না বেশি ছোট না, একটা মিডিয়াম সাইজের কন্টেন্ট লিখবেন। বাংলা লেখেন, বাংলিশে লেখেন, ইংলিশে লেখেন, ডাজেন্ট ম্যাটার। সেটা লিখে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। কন্টেন্ট লিখতে মন চাচ্ছে না, ভিডিও করে পোস্ট করতে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভিডিও করে পোস্ট করেন, যেভাবে আপনার ইচ্ছা। জাস্ট একটা কন্টেন্ট যাতে আপনাদের ওই জড়তাটা কেটে যায়, যে আর্টিকেল লেখা বা কন্টেন্ট লেখার যে জড়তাটা থাকে। বা আপনি চাইলে একটা ফেস ভিডিও বানাতে পারেন, যে যেখানে আপনি আয়শা কথা বলে আপনি বুঝালেন, তাহলে আপনাদের জড়তাগুলো কেটে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা সবাই একটা ছোট্ট কন্টেন্ট রেডি করবেন। ঠিক আছে, ছোট্ট কন্টেন্ট, বেশি বড় না, হয়তো বা ভিডিও বানালে 1 মিনিটের। ঠিক আছে, 1 মিনিট বা সামথিং যাবে, আপনার পরিচয়টা আপনি বলতে পারেন। যদি কোনো একটা লেখেন সেটা হয়তো বা কত ওয়ার্ডের হতে পারে, ছোট্ট একটা কন্টেন্ট। ঠিক আছে,
বুঝতে পেরেছেন সবাই? স্যার কন্টেন্টে কি থাকবে, সিমেন্টিক সম্পর্কে কি জানো, আর হচ্ছে হ্যাঁ, ওই আপনি ফর্ম, HTML টেবিল, আর্টিকেলস এগুলোর বিষয় ছোট ছোট করে হ্যাঁ লিখবো, তাই ছোট, তো? মানে আপনি জাস্ট ডিফারেন্সটা বুঝাবেন যে সিমেন্টিক এলিমেন্টস বলতে আসলে আপনি কি বুঝছেন, ঠিক আছে, কেন আমরা সিমেন্টিক এলিমেন্টস ইউজ করা আমাদের জন্য বেটার হতে পারে, এবং ডিফারেন্সটা কোথায় নন সিমেন্টিক এবং সিমেন্টিক এলিমেন্টস এর ভিতরে, ঠিক আছে। হয়তো বা ছোট একটা এক্সাম্পল নিলেন আপনি, ধরে লিখলেন যে কোনো একটা ছোট এক্সাম্পল দিয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে, যেটা আপনারা ফেসবুক গ্রুপে জমা দিবেন, ঠিক আছে। ওকে, ওয়েল, তো আমরা অনেকগুলা জিনিস দেখেছি, প্রবাবলি আমরা আজকে আর তেমন বেশি কিছু দেখবো না, কারণ যারা একেবারে নিউ তাদের জন্য আবার একটু আহ মনে রাখাটা ডিফিকাল্ট হবে। আমরা ছোট্ট একটা জিনিস শিখে শেষ করে ফেলবো আজকে। সেটা হলো, আমরা অনেক সময় ওয়েবসাইটে কিছু লিস্ট তৈরি করতে পারি, ঠিক আছে, কিছু লিস্ট আমরা তৈরি করি ওয়েবসাইটে। তার মধ্যে দুই ধরনের লিস্ট হয়, একটা হলো ওএল, আমি যদি একটু এটাকে কমেন্ট করে আপনাদেরকে বুঝাই, সরি কমেন্ট হচ্ছে না, এক মিনিট। এখানে আমি যদি বলি ওএল মানে অর্ডার্ড অর্ডার্ড লিস্ট, এবং আরো একটা লিস্ট আছে যেটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, মানে ইউএল, ঠিক আছে। তা আমরা যদি অর্ডার লিস্টটাকে প্রথমে দেখি, তাহলে আমরা দেখবো যে ওএল এইটা, এরপরে এখানে আমরা নিব এলআই, মানে ওএল হলো র্যাপার, এর ভিতরে থাকবে কি এলআই, এলআই মিন্স ছোট ছোট কিছু লিস্ট। তো আমি যদি এখানে বলি যে কোড ওয়ার্ক কুকিং, দেন আবার কোড, দেন স্লিপ, সাপোজ আমি এরকম একটা কিছু বললাম। এবার আমরা যদি এটা একটা আউটপুট দেখি, রিফ্রেশ করি, দেখেন একটা আউটপুট জেনারেট হচ্ছে, এবং আউটপুটটা দেখেন 1 2 3 4 5 6 করে করে একটা লিস্ট জেনারেট হয়েছে। এবার এই 1 2 3 4 গুলাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখানে এসে বলি, সরি, এটা প্রবাবলি দেখি, এটার নামটা জানি কি ছিল, এটা আরে বেশি বড় হয়ে গেছে মনে হয় এটা। অনেক ধরনের ভ্যালু আছে, তার মধ্যে একটা, wait, এতগুলো তো লাগবে না, যেটা দরকার সেটা পাচ্ছি না। স্টার্ট, ঠিক আছে, টাইপ, সরি, ওকে। টাইপের ভিতরে আমি যদি এখানে বলি যে ওয়ানের জায়গায় আমি যদি এ বলে দেই, তাহলে দেখেন এটা ABCDE হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে এসে বলে দেই ছোট হাতের, তাহলে এটা ছোট হাতের ABCDE হয়ে যাবে। আবার এখানে দেখেন আমি যদি এখানে এসে বলি স্টার্ট, স্টার্টের এখানে এসে আমি বললাম যে তুমি সাপোজ এম থেকে শুরু করো। ও আচ্ছা, এম থেকে না, সরি, আমি যদি বলি 1 থেকে, সরি, আমি এখানে একটু দেখাই, 5 থেকে শুরু করো। আচ্ছা, তাহলে পাবো আমরা কি EFGHI, এভাবে শুরু হয়েছে। আবার আমি যদি এখানে এসে বলে দেই যে না, এটাকে তুমি সাপোজ 26 ওয়ার্ড আছে, তো 20 থেকে শুরু করো, তাহলে দেখেন এভাবে আসছে, ঠিক আছে, TUVWX। তো আবার এখানে আমরা চাইলে ক্রমান সংখ্যা দিতে পারি, যে আমরা যদি এরকম ক্রমান সংখ্যা দিই, দেখেন স্টার্টে যদি আমি 20 বলে রাখছি, 20 থেকে শুরু হচ্ছে। আমি যদি স্টার্টে 0 বলে দিই, তাহলে এটা প্রবাবলি ঠিক মতো, 0 না, মিনস 1 বলে দিই, 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5 থেকে শুরু হচ্ছে। তো এইটা গেল অর্ডার লিস্ট। এরপরে এখানে আরো একটা আছে, সেটা হলো ULLI। ULLI, তো এখানে যদি আমি এসে বলি যে সাপোজ এটাকে আমি কপি করি, এত মনে করার তো সুযোগ নাই। তো এটাকে আমি কপি করলাম, এবং কপি করার পর যদি আমি এবার রিফ্রেশ করি, দেখেন একটা আনঅর্ডার লিস্ট। তার মানে এই লিস্টের এই যে বিন্দুগুলা, এগুলা কিন্তু আনঅর্ডার বা অর্ডারের মধ্যে মানে মেন পার্থক্য দেখেন। আমি যদি বলি এখানে আমি কয়টা ওয়ার্ড লিখছি, আপনি কিন্তু জাস্ট এখানে যদি দেখেন দেখবেন 5, মানে 5টা। বাট এইটা কিন্তু কাউন্টেবল না, এটা কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে।
ঠিক আছে, 1 2 3 4 এভাবে করে, বাট এটা কিন্তু কাউন্টেবল বা কাউন্টেবল রিডেবল আছে। আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে 1 2 3 4 5 দেখলেই বুঝতে পারতেছি লাস্ট মানে 5 মানে 5 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, বাট আনঅর্ডারডে বিষয়টা এরকম না, আনঅর্ডারে আমরা ওই বিষয়টাকে এভাবে দেখতে পারি না বা বুঝতে পারি না। ঠিক আছে, এবার কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করেন স্যাররা। স্যার সাধারণত ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় আনঅর্ডারটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, কি কারণে অর্ডারের কাজটা কম? কোনটা? স্যার আনঅর্ডার লিস্ট স্যার হ্যাঁ সবচেয়ে বেশি ডিজাইনে কিংবা বিভিন্ন কাজে ইউজ করা হয় আর কি, হ্যাঁ মানে মেইন প্রজেক্টে গেলে দেখা যায় হ্যাঁ আনঅর্ডার লিস্টই বেশি, অর্ডার হুম লিস্টটা কিছু কম। হুম। এর কারণ কি স্যার? নাম্বারিংটা? না, এর কারণ নাম্বারিং না, কারণ আপনি তো সিএসএস দিয়ে আনঅর্ডারেরও ওইটা সরা দেন, ঠিক না, জি স্যার, পার্টটা জি স্যার। সরাতে। তো ওটা তো আসলে নাম্বারিং এর জন্য না, এটা হচ্ছে ডেভেলপার প্রেফারেন্স আর কি। ঠিক আছে, আচ্ছা, আপনি চাইলে ইউএল ইউজ করেন, ওএল ইউজ করেন, ডাজন্ট ম্যাটার। জি স্যার। আর ডটের মধ্যে দেখলাম স্কোয়ার ইউজ করা যাবে, যে একটা ডটের মতো ছোট, ওটা কিভাবে ইউজ করা যায়? কোনটা? এই যে আনারাল লিস্টে যে ডট ব্যবহার করছি, ওই যে আনারাল দিলে হ্যাঁ ওইটা দেখলাম যে অনেকটা ছোট ছোট স্কোয়ারের মতো ব্যবহার করা যাবে, তার কোনো একটা হ্যাঁ একটা। হ্যাঁ 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 করা যায়, ওটা আমরা সিএসএস দিয়ে করবো, দেখবো না, দেখাবো না। ঠিক আছে, ঠিক আছে, সিএসএস দিয়ে আমরা দেখাবো না। আর যদি এখন একটু দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন। ওই দেখছেন, 0 1 করে ফেলছি। এরপরে দেখেন, তারপরে আপনি বললেন যে সার্কেল। ঠিক আছে, করা যায় সিএসএস দিয়ে, আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে এটা ইউজ করছি, এটা দরকার নেই আপাতত। আমরা যখন সিএসএস দেখবো তখন আমরা এটা দেখে নেব। ঠিক আছে, ওকে, আপাতত এরকম থাকুক। ঠিক আছে, ওয়েল, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আপনারা এইগুলা সবগুলা জিনিসকে প্র্যাকটিস করবেন, ভিডিওটা আরেকবার দেখে আবার সবগুলা জিনিসকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর যেটা হোমওয়ার্ক দিলাম আর্টিকেলের ওই জিনিসটা আপনারা করবেন। ঠিক আছে, তো আমি আপনাদের প্রেজেন্টটা কল করে নিচ্ছি, এর মাঝখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন আমাকে। স্যার কোশ্চেন হচ্ছে, আজকে তো মানে ক্লাস 1 শুরুই হয়নি স্যার। কি ক্লাস ক্লাস করছেন? মানে আজকে তো প্রথম ক্লাসটা শুরু হয়নি স্যার। কেন? মানে প্রথম ক্লাসের যত পুরো সিলেবাসের হ্যাঁ, একটা সাইডও শুরু হয়নি, আজকে শুধু এইচটিএমএল দিয়ে আর কি, মানে প্রথম বেসিক শুরু করছেন। প্রথম ক্লাসের বলতে আসলে কি মিন করতে যাচ্ছেন? মানে আজকের মানে সিলেবাস অনুযায়ী আজকের ক্লাসটা শুরু হয়নি স্যার। সিলেবাসে কি আছে? স্যার সিলেবাসে তো ফিগমা থেকে শুরু আমি তো করছেন। ফার্স্টেই বললাম এটা, এটা তো আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিচ্ছি। আপনি কি সিলেবাসে এরপর এস্টিমেল নাই? ভাই বেসিক থেকে না শিখলে আমরা শিখবো কিভাবে ভাই? না না, মানে আমি এগুলো সেটা জানি না। বলতেছি না, মানে আজকেরটা আর কি যেভাবে শুরু শিখাচ্ছে হচ্ছে আমাদের তো কিনা। ভালো হচ্ছে, স্যার যেভাবে শিখাচ্ছে শিখাক। হ্যাঁ, বলছি স্যার যেভাবে যাচ্ছে আমরা ওভাবেই যাই না কেন? আমি এটাই বলতেছি যে আপনি ভাই ক্লাসের ফিগমা নিয়ে সাথে, আপনি হ্যাঁ ফিগমা আপনি, নিয়ে পড়ে হ্যাঁ আমি, আছেন, আমরা তো এইচটিএমএল বেসিকটাই জানি না, তাহলে তো আমাদের তো ফিগমা জেনে কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা, আমি বলি স্যার, আমি হুম আমি বলতেছি, হুম হুম ক্লাস তো 95টা দেওয়া আছে, হুম, তো ক্লাস কি 95 এর বেশি হবে? হইতেও পারে। হতে পারে না? হ্যাঁ, বেশি হতে পারে। আমাদের কোনো ক্লাসে যাই হোক কোনো, স্যার, আমাদের হ্যাঁ কোনো বিষয় বাদ না পড়ে এটা অনুরোধ থাকবে। হ্যাঁ, কোনো ব্যাচে আমাদের 95টা ক্লাস কভার হয় না, আমাদের 95টার বেশি ক্লাস ম্যাক্সিমামই প্রয়োজন পড়ে। ঠিক আছে, আমাদের যতগুলা মানের ব্যাচ আছে আমাদের প্রায় 100 110 ক্লাস পর্যন্ত চলে যায়। ঠিক আছে, ও স্যার, এই জিনিসটা তো স্যার আমি জানতাম না, আমি না ভাবছিলাম না 95টা ক্লাস হবে, না 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 না, ক্লাস 1-এ আজকে টোটালটা হ্যাঁ, দেখাইতে হবে। না 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 না, ওইটা নিয়ে আপনি চিন্তাই করেন না। ঠিক আছে, ওইটা নিয়ে আপনি চিন্তাই করেন না। কারণ হইতে পারে কি দেখেন, আজকে আমি যদি আজকে আপনাদেরকে একটা দিন শেষে আমি আপনাদের একটা জিনিস বলি, আমি যদি আপনাদেরকে এখন একটা প্রেশার দিয়ে আমি সব টপিক দেখা ফেললাম, আপনি বুঝতে পারেননি, আদৌ কি সেই ক্লাসটা লাভ আছে? এটা তো কখনোই না। কখনোই না। তো আমি ক্লাসটাকে ওইভাবেই নিব যতটুকু আপনার কাছে আমার কাছে মনে হবে যে এতটুকু প্রেশার আপনি নিতে পারবেন। কারণ এর থেকে বেশি যদি আমি প্রেশার দেই, কেমন অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে একেবারে বিগিনার, তার জন্য কিন্তু নিতে পারাটা ইজি না, সে কিন্তু পারবে না। ঠিক আছে, তো এই কারণে আমাদের ওই জিনিসটা নিয়ে আপনারা চিন্তাই করেন না যে ক্লাসের কোন ক্লাসে কোন কোন টপিক দেখানোর কথা ওইগুলো হচ্ছে কিনা। আপনি জাস্ট মাথায় নেন যে আপনি যা চাচ্ছেন তা আপনি পাচ্ছেন কিনা এবং আপনি বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে, কোনো প্রবলেম আপনি ফেস করতেছেন কিনা। ঠিক আছে,
টপিক স্যার। সব কভার হয়ে যাবে, সব টপিক কভার হয়ে যাবে। ঠিক আছে, এখন ফিগমা আমি কেন দেখাচ্ছি না, কারণ আমি ফিগমা দিয়ে, আমার কাছে মনে হয় যে ফিগমা দিয়ে শুরু করলে হয়তো অনেক সময় কিছু প্রবলেম হয় যে একেবারে টুলসে চলে যাবো। কোড দিয়ে শুরু করছি, কোড যদি বুঝতে পারেন ফিগমা সফটওয়্যার বোঝা কোনো ব্যাপার না। আর আমি ফিগমা সফটওয়্যার আমি প্রজেক্ট আপনাদের করে দেখাবো, তখন ফিগমা সফটওয়্যার আপনার এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওটা নিয়ে আপনারা টেনশনই করেন না, কেউই কোনো টেনশন করেন না। ক্লাস করতে থাকেন, আপনারা আস্তে আস্তে দেখবেন আলটিমেটলি যত টপিক আছে সবগুলো টপিক কভার হবে, ইভেন টপিক যা আছে তার থেকে বেশি কভার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, এবার যেহেতু আপনাদের নাম আমার জানা নাই, তো আশিকুর আসছেন, আশিকুর আসছেন, ওকে। আজহারুল, আজহারুল আসছেন। মাইকের সমস্যা থাকলে কেউ চ্যাট বক্সে বলতে পারেন। নূর আসছেন, নূরকে আমি দেখতে পারতেছি। ওকে। আবু সুফিয়ান, জি জি আসছে। ওকে। আলী হোসেন, জি আসছে। ওকে। তারপরে হলো মুতা মুতাসিম বিল্লাহ না, জি স্যার আসছি। ওকে। তারপর হলো সুরুজ জামান, সুরুজ জামান আসছেন, ওনাকে আমি দেখেছিলাম মনে হয়। সুরুজ জামান, হ্যাঁ উনি আসছে। সুজন, সুজন এসেছেন, জি স্যার। ওকে। তারপরে হলো যে মুস্তাকিম, জি স্যার। মুস্তাকিম আসছেন, ওকে। তুহিন, জি স্যার। ওকে। অভিজিৎ, অভিজিৎ বিশ্বাস আসছে। তারপর হলো যে এনামুল হক, এনামুল হকও আসছে দেখা যাচ্ছে, ওকে। তাহলে আশিকুর এবং আজহারুল হক দুজন আসে নাই। ঠিক আছে, ওকে। তো আজকে তার কোনো আপনাদের এভাবে হোমওয়ার্ক নাই, বা এই হোমওয়ার্কের এই বিষয়টা নিয়ে মাথাও নিয়েন না। মূল বিষয় হিসাবে এক্সাম, এবং আপনাদের যখন এক্সাম হবে সেটাতে অ্যাটেন্ড করবেন এবং ওইটাতে মার্কিংটা হবে। চ্যাট বক্সে যে বলতেছেন, হ্যাঁ হাফিজুজ্জামান আসছেন, ওকে। আমি সাবমিট করে দিচ্ছি। ফেসবুকের আপনার একটা ইউআরএল দিয়েছেন, আমি এই ইউআরএলটাতে প্রবাবলি জয়েন করে ফেলবো। ঠিক আছে, আর হ্যাঁ বলেন স্যার, কেউ কিছু বলছিলেন? আমাকে প্রবাবলি মনে হয় রিকোয়েস্টও দিয়েছেন, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আহ দুজন রিকোয়েস্ট দিয়েছেন, দুজনকে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। স্যাররা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে একটু ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে একটা অ্যাড করে দিন, ঠিক আছে, যারা কানেক্টেড আছেন। সুরুজ্জামান, ওকে, ঠিক আছে, ওকে। কানেক্ট করে দেন। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার ক্লাস ভিডিওটা কিভাবে পেতে পারি? ক্লাস ভিডিওটা আমি আপনাদের কাছে একটা লিংক শেয়ার করে দিব, সেই লিংকে ঢুকে আপনারা ডাউনলোড করে নেবেন। লিঙ্ক কি ফেসবুক গ্রুপে? না, আমি আপনাদেরকে একটা লিংক, যেটা বলে আমি লিংক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, ওইখানে আপনারা স্যার ডাউনলোড করে দেবেন। বলেন। বলছি স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, প্রবাবলি কালকের ভিতরে পেয়ে যাবেন, কারণ আমার তো ব্যাক টু ব্যাক ক্লাস, মানে 4টা থেকে 6টা ব্যাক টু ব্যাক ক্লাস, তো ভিডিওটা কনভার্ট হতে একটা সময় নেয়, তো আপনারা কালকে পেয়ে যাবেন। ঠিক আছে, স্যার বলছিলাম ওই বিষয়টা যে এখন তো হোমওয়ার্ক নাই, কিন্তু ভবিষ্যতে তো হোমওয়ার্কের চাপ বাড়বে। হুম। ঠিক আছে, ক্লাসটা রেকর্ড করার পর পরই দিয়ে দিলে না 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 না, কোনো হোমওয়ার্কের চাপ হইলেও কোনো সমস্যা হবে না, কারণ আপনাদের আমি যে হোমওয়ার্কটা দিব, সেই হোমওয়ার্কটা যদি আপনারা 1 সপ্তাহ সময় পাবেন। ঠিক আছে, কারণ মানে আজকে যদি আমি ক্লাসে হোমওয়ার্ক দিই, তাহলে আপনাদের ক্লাস কি নেক্সট কবে, বৃহস্পতিবারে? ঠিক আছে, জি। তো বৃহস্পতিবারে আমি হোমওয়ার্ক চেক করবো না, আমি আপনাদের হোমওয়ার্ক চেক করবো নেক্সট বুধবারে। 2 ক্লাসের যে হোমওয়ার্কটা হবে সেই হোমওয়ার্কটা নেক্সট বুধবার আমি চেক করবো, মানে নেক্সট মঙ্গলবারে, সরি। বুঝতে পেরেছেন? স্যার হোমওয়ার্ক তো সব ফেসবুকেই না? হ্যাঁ, ফেসবুকে আপনারা জমা দেবেন, ফেসবুকে। ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। আমাদের পরীক্ষায় স্যার, হ্যাঁ হ্যালো, বলেন। হ্যাঁ, স্যার। আচ্ছা হোম পরীক্ষা কেমন করছেন? হ্যাঁ বলেন, পরীক্ষায় পরীক্ষা কি বলেন? স্যার বলছিলাম পরীক্ষায় কি কি আসতে পারে? পরীক্ষা যখন নিব তখন বলে দেবো তো স্যার। স্যার ও, আচ্ছা আমাদের কি হোমওয়ার্কটা দেওয়া জরুরি নাকি মানে এক্সামের মার্কটা হিসাব করে সবচেয়ে বেশি? এক্সামের মার্কটা হিসাব করে, বাট শুরুর দিকে সবাই হোমওয়ার্ক গুলো একটু জমা দিয়ে, ঠিক আছে। এরপর আস্তে আস্তে আপনাদের প্রেশার যখন অনেক বেড়ে যাবে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখন আর হোমওয়ার্ক
হোমওয়ার্কের মানে হিসাব না, তখন প্রজেক্ট বেস হয়ে যাবে, ঠিক আছে। বাট শুরু থেকে যদি বেসিক ক্লাসগুলো এগুলোর হোমওয়ার্কগুলো জমা দেন, কারণ এগুলো কিন্তু আপনাদের যে কথা বলেছিল না স্টুডেন্ট রিলেশনশিপ থেকে, তারা কিন্তু গ্রুপগুলোতে চেক করবে, বুঝতে পেরেছেন? নাহলে তখন ভাববে যে আপনারা কোনো কাজ করতেছেন না, স্যার কোনো কাজ দিচ্ছেন আপনাদেরকে, ঠিক আছে, ওকে বুঝতে পেরেছেন? স্যার আপনি স্যার একটা আমাকে পোস্ট করেছেন। আমাদেরকে হুম আমাদেরকে বলছিল যে হুম প্রত্যেকটা মানে ফেসবুকের প্রত্যেকটা হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে। এর হ্যাঁ হ্যাঁ প্রধান কারণ হচ্ছে যে হুম, অনলাইন ইন্টার্নশিপে যাতে হ্যাঁ মিস না হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা সমস্যা না, মানে এখন তো বেসিক ক্লাসগুলো এগুলোর হোমওয়ার্ক আপনারা সাবমিট করতে পারবেন, বাট আমি যখন প্রজেক্টে চলে যাব তখন তো প্রজেক্টে আপনি লং টার্ম কাজ করবেন। তো প্রজেক্টটা করার পর আপনারা তখন ওইভাবে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। ঠিক স্যার আছে, স্যার হ্যাঁ আজকে বলেন। আপনি একটা পোস্ট করেছেন, সেটা হচ্ছে যে পোস্ট ওই যে আমাদের এই হ্যাঁ ব্যাচের জন্য ওই হ্যাঁ যে ফ্রি রেজিস্ট্রেশন কোর্স করা হবে আর কি। হ্যাঁ 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 সেটা একটু বুঝিয়ে বললে ভালো হবে। হ্যাঁ বলেন। না, বলতে যে ও আমাদের আমার আমার কোনো ফ্রেন্ড সার্কেল যদি করতে চায় আর কি, তাহলে কি হ্যাঁ তার কোর্স হ্যাঁ ফি লাগবে না লাগবে না? আপনাদের মানে ওইখানে মনে হয় মেয়ে বললে একটা উল্লেখ ছিল, ঠিক না? জি জি জি। হ্যাঁ, মেয়ে যে কেউ করতে পারবে। আচ্ছা, মেয়েটা কি মানে ফ্রি করতে পারবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে সুযোগটা ছেলেদের জন্য না, এইটাই আর কি, ঠিক আছে। তো স্যার এটা এখন একটা কিন্তু বৈষম্য হয়ে গেছে না? স্যার মেয়ে তো চলে গেছে, এখন শুধু ছেলেদেরই তো বসে হওয়ার কথা এই স্যার। হ্যাঁ, তো সমস্যা নাই, এটা তো যেটা রুলস সেটা তো রুলসই, আমার হ্যাঁ জি পোস্ট স্যার। করা পোস্ট করেছি। থ্যাংক ইউ আপনারা স্যার। আপনাদের কোনো বোন থাকলে ফ্রেন্ড সার্কেল হইতে পারে, বা আপনার যদি থাকে যে খালামুনি করতে চায় বা অন্য কেউ করতে চায়, যে ইচ্ছা সেই করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি আপনার মাও করতে চায় সেও করতে পারবে, কিন্তু মেয়ে হইতে হবে। তো স্যার সেক্ষেত্রে তার কি কি দেওয়া লাগবে, বা হচ্ছে আইডি আর হচ্ছে যে হ্যাঁ, নাম? এই যে রেজিস্ট্রেশন ফর্মে গেলে আপনারা দেখতে পারবেন, ও, ওইখানে পুরো ডিটেলসটা আপনাদের দেওয়া আছে, যে বুঝতে রেজিস্ট্রেশন ফর্মে গেলে যে যে ডিটেলস গুলো আপনাদের থেকে চাচ্ছে সেগুলো দিয়ে আপনারা জাস্ট সাবমিট করলেই হবে, বুঝতে পেরেছেন? আর মেন্টরের নেমের জায়গায় আমার নামটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। স্যার এরকম যদি কেউ স্যার করে, তাহলে এটা কিভাবে পদক্ষেপ নেবেন? ধরেন যে কেউ করতে হুম, চাইলো বা একটা হুম। ছেলে করছে, তখন কিভাবে আপনি পদক্ষেপ নেবেন? না, এইখানে তারা প্রবাবলি কল দিয়ে কনফার্ম হবে, ঠিক আছে। ও এখন আচ্ছা আচ্ছা। কোর্স দিয়ে দিলে তো যে কেউই ওইখানে অ্যাক্সেস করতে হ্যাঁ পারলে তো যে জি কেউ জি। করতে পারবে, বাট স্কলারশিপের যে প্যাটার্নটা সেটা হচ্ছে মেয়েদের জন্য আর কি, ও ঠিক আচ্ছা। আছে, বুঝতে জি পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দেখা হবে আবার নেক্সট ক্লাসে, ইনশাআল্লাহ স্যার, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।